হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। এক্সাম কাছে আসছে আর তোমরা হয়তোবা নোটিফিকেশনও পেয়ে গেছো এক্সামের। খুব সম্ভবত 1 মাস সময় রয়েছে এক্সামের। তাহলে এমতো অবস্থায় আমাদের কি কি করণীয়, কি কি করলে আমরা এই এক্সামটা খুব সহজেই ক্র্যাক করতে পারবো বা ভালো নাম্বার পাবো এবং গভর্নমেন্ট কলেজে চান্স পাবো। তার জন্য সব থেকে বেশি জরুরি যেটা, সেটা কি? সেটা রিভিশন। কারণ এতদিন অনেক কিছুই আমরা পড়ে এসেছি এক্সামের আগে, সেগুলো যদি আমরা প্রপারলি রিভিশন না করি তাহলে কিন্তু ভুলে যাব এবং এক্সামে ইজি ইজি কোশ্চেন কিন্তু ভুল করে আসবো। যখনই এক্সামে আমরা ইজি কোশ্চেন ভুল করব তখনই কিন্তু আমার র্যাঙ্ক পিছিয়ে যাবে। তাহলে রিভিশনটা করব কিভাবে? তোমরা নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলে দেখেছো যে আমরা অলরেডি কিন্তু রিভিশন ব্যাচ লঞ্চ করেছি, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে টপিক ওয়াইজ কনসেপচুয়াল ক্লারিটি সহ সমস্ত কিছু আরেকবার কুইকলি তোমাকে রিভিশন করানো হবে, পাশাপাশি নোটস প্রোভাইড করা হবে। এবং সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হলো যে প্রত্যেক টপিক ওয়াইজ তোমরা শর্ট লেন্থ মক টেস্ট পার্টিসিপেট করতে পারবে, পাশাপাশি ফুল লেন্থ মক টেস্টও রয়েছে। এই প্রকার 20 থেকে 25টা মক টেস্ট কিন্তু আমরা প্রোভাইড করব। এই সমস্ত কিছুই কিন্তু তোমরা 1299 সামথিং এই টাকার অ্যামাউন্টের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি যে কোনো ধরনের ডাউটের জন্য মেন্টররা রয়েছেন, টিচাররা রয়েছেন, তোমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে। সো যারা ভাবছো যে এখনো এই এক্সামে প্রিপারেশন করবে ফ্রুটফুলি এবং এক্সামটা সিরিয়াসলি দিবে এবং গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের এই যে ব্যাচ রয়েছে সেটা এক্সপ্লোর করতে পারো। ডিটেলস জানার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সো আর কথা বাড়াচ্ছি না, এবার আজকে বেসিক্যালি আমরা পলিটির বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো ফার্স্ট কোশ্চেনের দিকে মুভ করা যাক। সো এখানে দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার 1। সো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? অ্যাবাউট আর্টিকেল 15। আর্টিকেল 15 কোথায় রয়েছে? আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে, তাই না? সো ফান্ডামেন্টাল রাইট কোথায় রয়েছে? আমাদের পার্ট 3 তে। কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? 5 to 11, তাই না? এই সবগুলোই কিন্তু মনে থাকতে হবে তোমাকে। পাশাপাশি ফান্ডামেন্টাল রাইট গুলোকে বেশ কিছু পার্টে ভাগ করা হয়। তার মধ্যে এই যে পার্টটা রয়েছে এটা 14 to 18, এটাকে কি বলা হয়? রাইট টু ইকুয়ালিটি বলা হয়, তাই না? সো এখানে কি দেখতে পাচ্ছ যে আর্টিকেল 15 of the constitution prohibit discrimination on the grounds of religion, race, caste or, এখানে আমি যখন তোমাদের আর্টিকেল 15 পড়িয়েছিলাম তখন বলেছিলাম এখানে 5টা গ্রাউন্ড রয়েছে, তাই না? রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। সো এই 5টা গ্রাউন্ড কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আর্টিকেল 15 অ্যাবাউট ডিসক্রিমিনেশন। ঠিক একইভাবে আর্টিকেল 16 কি সম্পর্কে রয়েছে সেটাও মাথায় রাখতে হবে। এবং আর্টিকেল 16 এ কিন্তু 7টা গ্রাউন্ড রয়েছে ডিসক্রিমিনেশনের, সেখানে কি, যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, তাই না? তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, এক্সামের জন্য সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। সো নেক্সট মুভ করছি কি, কোশ্চেন নাম্বার 2। এখানে কি রয়েছে? অ্যাবাউট আর্টিকেল 16 অফ দ্য কনস্টিটিউশন গ্যারেন্টিজ ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ। তাহলে আর্টিকেল 16 কি সম্পর্ক রয়েছে? পাবলিক এমপ্লয়মেন্ট। যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সেখানে 7টা গ্রাউন্ড রয়েছে যার উপর বেস করে কারোর সাথে কোনো প্রকার ডিসক্রিমিনেট করা যাবে না। গ্রাউন্ড গুলো কি কি? এখানে যেমন 5টা গ্রাউন্ড দেখলাম, যে আর্টিকেল 1 এর আর্টিকেল 15 এর মধ্যে 5টা গ্রাউন্ড কি ছিল? রেস, রিলিজিয়ন, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। এছাড়াও আর্টিকেল 16 এ এক্সট্রা দুটো গ্রাউন্ড, যেটা রেসিডেন্স অ্যান্ড আরেকটা কি, কমেন্টে জানাবে। ঠিক আছে? সেই 7টা গ্রাউন্ড কিন্তু মাথায় রাখতে হবে, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। সো ঠিক আছে, নেক্সট মুভ করি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি রয়েছে? অ্যাবাউট আর্টিকেল 18 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য অ্যাবলিশন অফ। তাহলে আর্টিকেল 18 কি অ্যাবলিশন সম্পর্কে বলে? টাইটেল। যে স্টেট কাউকে কোনো প্রকার টাইটেল কি করবে না, কনফার করবে না, তাই না? কোনো প্রকার টাইটেল দেবে না, এক্সেপ্ট সেখানে দুটো জিনিস ছিল। কি কি ছিল? যে একাডেমিক টাইটেল, তাই না? একাডেমিক টাইটেলের মধ্যে কি ছিল? যেমন কেউ ডক্টরেট ডিগ্রি পেলো, তাই না? কেউ পিএইচডি করার পরে বা এমবিবিএস ডিগ্রি করার পরে কেউ হয়তো ইঞ্জিনিয়ার, তাই না? কেউ হয়তো অ্যাডভোকেট। এগুলো কিন্তু আমাদের একাডেমিক টাইটেল। সো এগুলো কিন্তু আমরা অ্যাভেল করতে পারবো, তাই না? কিন্তু যেগুলো নামের পাশে হয়তো মহারাজা ধীরাজ, ঠিক আছে, এই বড় বড় টাইটেল গুলো যেগুলো দেওয়া হতো ব্রিটিশ আমলে, সেগুলো কিন্তু অ্যাভেল করা যাবে না বা স্টেট কাউকে এই ধরনের টাইটেল দিবে না। তাহলে একটা কি একাডেমিক টাইটেল, আরেকটা কি ছিল? আরেকটা ছিল মিলিটারি টাইটেল, তাই না? কেউ হয়তো মেজর, কেউ কর্নেল, তাই না, কেউ লেফটেন্যান্ট। তাহলে এগুলো কিন্তু স্টেট প্রোভাইড করবে। ওকে, এই দুটো এক্সেপশন ছিল।
সো এই দুটো মাথায় রাখতে হবে এক্সামের জন্য, এগুলো ইম্পর্টেন্ট। চলো নেক্সট মুভ করি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি রয়েছে, যে আর্টিকেল 20 অফ দ্য কনস্টিটিউশন প্রটেক্টস আ পারসন এগেইনস্ট দ্য কনভিকশন ফর দ্য অফেন্সেস থ্রু দ্য প্রিন্সিপাল অফ। তাহলে আর্টিকেল 3 তে তিন প্রকার আমার প্রোটেকশন রয়েছে, তাই না? সেগুলো মাথায় রাখতে হবে। এখানে যে প্রোটেকশনটা রয়েছে, যে বাকি অপশনগুলো যদি তোমরা দেখো যে ইকুয়ালিটি বিফোর ল, তাহলে ইকুয়ালিটি বিফোর ল নিশ্চয়ই আর্টিকেল 20 এর মধ্যে নেই। হ্যাবিয়াস কর্পাস, তাই না, সেটা এক প্রকার রিট হয়ে গেল। প্রিভেন্টিভ ডিটেনশন, এটা আর্টিকেল 22 এর মধ্যে রয়েছে, তাই না, 22(7) এর মধ্যে প্রিভেন্টিভ ডিটেনশন। সেখানে দুই প্রকার ডিটেনশনের কথা বলেছিলাম, প্রিভেন্টিভ আর পিউনিটিভ ডিটেনশন। যারা ক্লাস করেছে তারা হয়তো জানো ভালো মতো। সো এখানে কি হবে, ডাবল জিওপার্ডি এন্ড এক্স পোস্ট পানিশমেন্ট। ডাবল জিওপার্ডি মানে একই অপরাধের জন্য ডবল সাজা দেওয়া যাবে না, আর এক্স পোস্ট ফ্যাক্টো পানিশমেন্ট মানে যে ব্যক্তি যে সময় ক্রাইম করেছে সেই সময় যে আইন রয়েছে সেই অনুযায়ী তাকে সাজা দিতে হবে, নতুন আইন তৈরি করে তাকে সাজা দেওয়া যাবে না। কিন্তু এখানেও একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো শুধু ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে, ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, সিভিল এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না এটা, সেটাও মাথায় রাখতে হবে তোমাদেরকে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে, অ্যাবাউট আর্টিকেল 22 অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্য সেফগার্ড রিগার্ডিং। তাহলে আর্টিকেল 22 কি সম্পর্কে সেফগার্ড দেয়, অ্যারেস্ট এবং ডিটেনশন, যে আমাদেরকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে সেই মুহূর্তে আমাদের কি কি প্রকার সেখানে ফ্যাসিলিটিস আমরা পাবো, বা কি প্রকার আমার রাইট রয়েছে, তাই না, সেই জিনিসটা মাথায় রাখতে হবে আমাকে। সেখানে তিন প্রকার রাইট রয়েছে, যে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী যে জাজ রয়েছে তার সামনে তোমাকে, নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে তোমাকে পেশ করতে হবে, তোমার ইচ্ছা মতো তোমাকে লয়ার পাবে। এই যে বিষয়গুলো সেখানে তিনটে জিনিস রয়েছে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে যে আর্টিকেল গুলো দেখলাম, আর্টিকেল 19 থেকে 22 পর্যন্ত যে আর্টিকেল গুলো রয়েছে, সেখানে আমরা কি দেখি, সেটা কি সম্পর্ক রয়েছে, বেসিক্যালি সেটা যে থিমটা সেটা হচ্ছে রাইট টু, কি সম্পর্কে, রাইট টু ফ্রিডম, তাই না? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কিন্তু। প্রথমে রাইট টু ইকুয়ালিটি, দেন রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, তারপর রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, তাই না, কালচারাল এন্ড এডুকেশনাল রাইট, দেন রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। পরপর জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কি রয়েছে, আর্টিকেল 15, সরি আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন গ্যারেন্টিস ফ্রিডম অফ। আর্টিকেল 25 কি গ্যারেন্টিস দেয় আমাদেরকে, সেখানে আমাদের রিলিজিয়াস গ্যারেন্টিস রয়েছে আর্টিকেল। তাহলে রিলিজিয়াস যে আমাদের গ্যারেন্টিস, সেটা কত থেকে কত নাম্বার, রিলিজিয়াস যে আমাদের ফ্রিডম, রিলিজিয়াস যে ফ্রিডম সেগুলো কত থেকে 25 থেকে 28 পর্যন্ত যে আর্টিকেল গুলো তার মধ্যে সেটা রয়েছে, তাই না, সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এবং আর্টিকেল 25 এ আমার চার প্রকার ফ্রিডম রয়েছে, কি কি এখানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি। বাকি অপশন গুলো তোমরা দেখে নাও, ট্রেড অ্যান্ড কমার্স, কমার্স সেগুলো তোমার প্রফেশনাল রাইট হয়ে গেল আর্টিকেল 19 এর মধ্যে। দেন অ্যাসেম্বল অ্যান্ড প্রেস, এগুলো সব তো আর্টিকেল 19(1) এর মধ্যে সাব ক্লজ গুলো যেগুলো রয়েছে এ থেকে এফ পর্যন্ত তার মধ্যে রয়েছে, তাই না। কিন্তু এখানে কি রয়েছে, কনসাইন্স অফ দ্য রিলিজিয়ন, কনসাইন্স অ্যান্ড দ্য রিলিজিয়ন, তাই না। এখানে আমাদের ফ্রিডম অফ কনসাইন্স, প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট, এই চারটা ফ্রিডম আর্টিকেল 25 এর মধ্যে রয়েছে, সেটা মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সরি কোশ্চেন নাম্বার 7 আমরা স্কিপ করে ফেলেছি, চলো পরে দেখে নেব। কোশ্চেন নাম্বার 7 কি ছিল, কোশ্চেন নাম্বার 8, আর্টিকেল 30 অফ দ্য কনস্টিটিউশন গ্রান্টস মাইনরিটিস দ্য রাইট টু। তাহলে আর্টিকেল 30 মাইনরিটিসদের কি প্রকার রাইট দেয়, সেখানে কি রয়েছে, তারা নিজেদের ইচ্ছা মতো কি করতে পারে, যে এস্টাবলিশ এন্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, সেটা মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 কি রয়েছে, যে আর্টিকেল 39A of the constitution a directive principle provides for। তাহলে এখানে যে জিনিসটা মাথায় রাখা, সেটা মাথায় রাখতে হবে কি, যে আমাদের যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা কি বলি, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে, 36 to 51। কত নম্বর পার্টে রয়েছে, এটা পার্ট 4 এর মধ্যে রয়েছে, তাই না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার এখানে আর্টিকেল 39 অফ দ্য কনস্টিটিউশন আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল প্রোভাইডস ফর, তাহলে আর্টিকেল 39 এর মধ্যে কি রয়েছে, সেটা রয়েছে ফ্রি লিগ্যাল এইড টু দ্য পোর, ফ্রি লিগ্যাল এইড টু দ্য পোর, এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, সেটা আর্টিকেল 39A। ঠিক একইভাবে যে ইকুয়াল পে ফর দ্য ইকুয়াল ওয়ার্ক, সেটা আর্টিকেল 39D এর মধ্যে মেনশন রয়েছে, ইকুয়াল পে ফর দ্য ইকুয়াল ওয়ার্ক, এটা 39D এর মধ্যে মেনশন রয়েছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইউনিফর্ম সিভিল কোড, এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে মেনশন রয়েছে, আর্টিকেল 44 এর মধ্যে। ভিলেজ পঞ্চায়েত, এটা আর্টিকেল 40 এর মধ্যে মেনশন রয়েছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। Next, question number 10. The Article 48A of the Constitution directs the state to protect and improve. তাহলে আর্টিকেল 48A বেসিক্যালি কি ডাইরেক্ট করে আমাকে, যে এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ প্রোটেক্টের কথা বলে থাকে এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, which fundamental duty under Article 51A calls upon the citizen to develop scientific temper, humanism and the spirit of the inquiry।
তাহলে এটা বেসিক্যালি এত ডিটেলসলি তোমাকে কোশ্চেন আসবে না যে এটা কত নাম্বার আর্টিকেলের মধ্যে রয়েছে, যে 51A(H) এর মধ্যে রয়েছে। বেসিক্যালি এত ডিটেলস তোমাদের এক্সামে আসবে না। তোমাদেরকে মাথায় রাখতে হবে যেটা, যে এখানে যে সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম, এগুলো ডেভেলপের কথা বলা হয়েছে, এটা বেসিক্যালি কি আমাদের ফান্ডামেন্টাল ডিউটি। এটা বেসিক্যালি কি আমাদের ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে সেটা মাথায় রাখতে হবে, 51 এর মধ্যে রয়েছে। এবং এটা কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে, বর্তমানে কতগুলো ফান্ডামেন্টাল রাইট রয়েছে, এই সবগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। এবং সব থেকে লাস্টে যেটা ফান্ডামেন্টাল ডিউটি আমাদের অ্যাড করা হয়, যে 51A কে, সেটা কত থেকে কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। তোমাদের একটা হিন্ট দিয়ে দিই, যখন আমরা 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাড করি আর্টিকেল 21 এর মধ্যে, যে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের কি ফ্রি শিক্ষা প্রদান করা হবে, তাই না? 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের 21 এর মধ্যে রয়েছে, তখনই আমরা 51 কি অ্যাড করি, 51A কে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো বর্তমানে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কতগুলো রয়েছে, 11টা। কিন্তু যখন আমাদের ফান্ডামেন্টাল ডিউটি রেডি হয়, কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করেছিলাম সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তখন কিন্তু আমাদের 10টা ছিল, প্রেজেন্টলি 11টা। এই সবগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। Next, question number 12. The Article 51 of the Constitution are directive principle promotes. So, Article 51 basically কি promotes করে, যে international peace and security. Basically এখানে দুটো জিনিসের কথা বলা হয়, যে ইন্ডিয়া কি করবে, সব সময় ইন্টারন্যাশনাল পিস কি করবে, বজায় রাখার চেষ্টা করবে, এবং অন্যান্য দেশের সাথে গুড রিলেশন বজায় রাখবে। ঠিক একইভাবে তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাবে আর্টিকেল 50। সেখানে কি বলা হয়েছে, যে সেপারেশন অফ পাওয়ার, যে আমাদের জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের মধ্যে কি থাকবে, পাওয়ার সেপারেশন থাকবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 13, দ্য আর্টিকেল 262, 262 নম্বর আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার পার্লামেন্ট টু অ্যাডজুডিকেট দ্য ডিসপিউট রিলেটেড টু। তাহলে এখানে ইন্টার ওয়াটার রিভার যে ডিসপিউট, ইন্টার স্টেট রিভার ওয়াটার ডিসপিউট, যেটা বেসিক্যালি এটার এক্সাম্পল তোমরা সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স এর নিউজে পাবে কি, যে আমাদের সব থেকে সাউথে একটা নদী রয়েছে, মেজর একটা সাউথে নদী রয়েছে, যেটার নাম কি, কাবেরী। যার মধ্যে দেখবো আমরা যে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে এটার ডিসপিউট চলে থাকে। এখানে একটা জিনিস মাথায় রাখে, যে আর্টিকেল 131 যখন আমরা দেখবো, যে সেখানে সুপ্রিম কোর্টে কি পাওয়ার রয়েছে, অ্যাপিলেট জুরিসডিকশন। তাহলে এটার মাধ্যমে ডাইরেক্ট না, অরিজিনাল জুরিসডিকশন আর্টিকেল 131 এর মধ্যে রয়েছে, কিন্তু আমরা ইন্টার স্টেট রিভার ওয়াটার ডিসপিউট ডাইরেক্ট কিন্তু অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে আসে না, সেটা অ্যাপিলেট জুরিসডিকশনের মধ্যে আসে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে, আর এগুলো ডিটেইলসলি কিন্তু ক্লাসে অলরেডি বলা হয়েছে। নেক্সট, আর্টিকেল 14। সো sorry, question number 14, article 263 of the constitution provides for the establishment of। তাহলে 263 নম্বর আর্টিকেল কি এস্টাবলিশের কথা বলে। নেক্সট, এর আগের আর্টিকেলটাই আমরা কি দেখলাম, যে ইন্টার স্টেট রিভার ওয়াটার ডিসপিউট। তাহলে এখানে রিভার ওয়াটার ডিসপিউট নিয়ে একটা কাউন্সিল, যেটা ইন্টার স্টেট কাউন্সিল গঠন হবে, দুটো স্টেটের মধ্যে যে কোনো কিছু ডিসপিউট থাকলে সেই কাউন্সিল রিজলভ করবে। বেসিক্যালি সেটা ইন্টার ওয়াটার রিভার, যে আমাদের রিভার ডিসপিউট হয়ে থাকে দুটো স্টেটের মধ্যে, সেটাই তারা সলভ করে। নেক্সট, কোশ্চেন নাম্বার 15, the consolidated fund of India is constituted under which article of constitution। এখানে আমাদের বেসিক্যালি দুই প্রকার ফান্ড থাকে, তাই না? একটা কন্টিনজেন্সি ফান্ড, একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তাহলে এই দুটো প্রকার ফান্ড, কে এটাকে রিলিজ করে, কার পারমিশনের প্রয়োজন, এগুলো সবকিছু কিন্তু বেসিক্যালি এখান থেকে মাথায় রাখবে, যে এটা আর্টিকেল 266 এর মধ্যে রয়েছে। নেক্সট, question number 16, the contingency fund of India for meeting the unforeseen expenditure is established under article কত নম্বর আর্টিকেল অনুযায়ী এটা এস্টাবলিশ করা হয়, বেসিক্যালি 267 নাম্বার 267 যে আর্টিকেল। আর কন্টিনজেন্সি ফান্ড যেটা রয়েছে, সেটা যে আমাদের হঠাৎ করে ইমার্জেন্সির মতো সিচুয়েশন চলে আসলো, তখন এই ফান্ডটা আমরা ইউজ করি। এটা বেসিক্যালি গার্জিয়ানকে, আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি। ওকে, নেক্সট, কোশ্চেন নাম্বার 17। Question number 17, the recruitment and the conditions of the civil services of all India service। The condition of the services of all India service, যে all India service আমাদের রয়েছে বেসিক্যালি, যেমন আইএস, আইপিএস, যার ইউপিএসসি যে বডি রয়েছে, সেগুলো তারা এই সার্ভিসগুলোকে রিক্রুট করে, তাই না? এক্সাম কন্ডাক্ট করিয়ে থাকে। তাহলে সেটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? বেসিক্যালি ইউপিএসসি সম্পর্কে আর্টিকেল 312 থেকে 314 মধ্যে সেগুলো রয়েছে। তাহলে সেই জিনিসগুলো এটা 312 নম্বর আর্টিকেল রয়েছে। আরেকটি জিনিস এখানে মাথায় রাখবে, যে অল ইন্ডিয়া সার্ভিস, যেটা ইম্পর্টেন্ট, যে অল ইন্ডিয়া সার্ভিস এটা কে ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে অল ইন্ডিয়া সার্ভিস কে ক্রিয়েট করতে পারে যদি বলি, তাহলে সেটার ক্ষেত্রে কার বেশি পাওয়ার রয়েছে, রাজ্যসভার বেশি পাওয়ার রয়েছে। এই জিনিসটা মাথায় রাখবে। যখন আমি তোমাদের পার্লামেন্ট পড়িয়েছিলাম, রাজ্যসভার ক্ষেত্রে বলেছিলাম যে রাজ্যসভা কিছু কিছু ক্ষেত্রে লোকসভার থেকে বেশি পাওয়ার রয়েছে। তার মধ্যে একটা হলো অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েট করা,
সেটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? 312 নম্বর আর্টিকেলে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি রয়েছে? যে আর্টিকেল 335 335 নম্বর আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন related to the claims of which communities to the service and the post। তাহলে এটা বেসিক্যালি মাথায় রাখবে যে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব সম্পর্কে এই আর্টিকেলটা রয়েছে, যে কারা শিডিউল ট্রাইব হবে, কারা শিডিউল কাস্ট হবে, সে সম্পর্কে 335 নম্বর আর্টিকেলের মধ্যে মেনশন রয়েছে। কোশ্চেন নাম্বার 19 the article 340 of the constitution provides for the appointment of a commission to the investigate conditions of বেসিক্যালি এটা সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস সম্পর্কে রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 340। এর আগের আর্টিকেলটা 335 যেমন দেখলাম যে এসসি এবং এসটি কারা হবে সে সম্পর্কে রয়েছে, ঠিক একইভাবে 340 যে আর্টিকেলটা রয়েছে যে আমাদের সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস কারা হবে সেটাকে ইনভেস্টিগেট করার জন্য, সেটাকে খতিয়ে দেখার জন্য এই আর্টিকেলটা রয়েছে বেসিক্যালি, সেটা মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 20। সো এখানে কি রয়েছে? যে আর্টিকেল 343 of the constitution declares which language in the Devanagari script as the official language of the union। বেসিক্যালি এখানে দুটো ল্যাঙ্গুয়েজের কথা বলা ছিল, কিন্তু ইংলিশ এবং হিন্দি, এবং বলা ছিল ইংলিশ 10 বছর পরে কি হয়ে যাবে, এন্ড করে দেওয়া হবে, কিন্তু সেটাকে এখনো এন্ড হয়নি, সেটা এখনো কন্টিনিউ হচ্ছে। বেসিক্যালি মাথায় রাখবে যে দেবনাগরী স্ক্রিপ্ট এটা কোন ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট, সেটা হচ্ছে হিন্দির স্ক্রিপ্ট। এই কোশ্চেনটা অনেক সময় চলে আসে যে হিন্দির যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে তার স্ক্রিপ্টটা কি, সেটা হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্ট। এই জিনিসটা মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট। Next, question number 21. The appointment of the judges of the Supreme Court is dealt with under article। তাহলে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য জাজেস সম্পর্কে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? 124 নম্বর আর্টিকেল। এবং জাজদেরকে কিভাবে অ্যাপয়েন্ট করা হয় এই কোশ্চেনটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সেখানে চারটা তোমাদের বেসিক্যালি 3 জাজেস কেস করিয়েছিলাম, 4 জাজেস কেস, যেটা এনজিএস ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন সম্পর্কে ছিল। কিন্তু আমাদের যে একটা কলিজিয়াম সিস্টেম রয়েছে তার মাধ্যমে যে আমরা জাজদেরকে অ্যাপয়েন্ট করি, সেটা 3rd জাজেস কেসের মাধ্যমেই সেটা ক্লিয়ার হয়ে গেছিল, তাই না? তাহলে কলিজিয়াম সিস্টেমটা মাথায় রাখবে, যারা ক্লাস করেছো সেটা ডিটেইলসলি জানো নিশ্চয়ই তোমরা, তো একবার রিভিশন করে নেবে সেটা। কোশ্চেন নাম্বার 22 এখানে কি রয়েছে? যে আর্টিকেল 105 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য পাওয়ার্স এন্ড দ্য প্রিভিলেজ অফ দ্য মেম্বার্স অফ। তাহলে আর্টিকেল 105 বেসিক্যালি এখানে কার সম্পর্কে রয়েছে? পার্লামেন্টের যে আমাদের লোকসভা রাজ্যসভার যে এমপিরা রয়েছেন তাদের সম্পর্কে। এটা বেসিক্যালি ডিল করে কি, যে তাদের একটা, আমি তোমাদের কি বলেছিলাম, অ্যারেস্ট সম্পর্কে একটা তাদের প্রিভিলেজ রয়েছে, যেমন তোমাদের আমাদের প্রেসিডেন্ট এবং গভর্নরের একটা প্রিভিলেজ রয়েছে আর্টিকেল 361 অনুযায়ী, যে তাদেরকে তাদের কার্যরত অবস্থায় কি করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না কোনো প্রকার ক্রিমিনাল চার্জের জন্য, কিন্তু সিভিল চার্জের জন্য তাদেরকে অ্যারেস্ট করা যাবে, কিন্তু 2 মাসের আগে নোটিশ দিতে হবে। ঠিক একইভাবে পার্লামেন্টে আমাদের যারা এমপিরা রয়েছেন, লোকসভা রাজ্যসভা দুটোই, তারা কি করতে পারে, যে কোনো বিষয় কথা বলতে পারে। সেই জন্য পার্লামেন্টে তারা যে সমস্ত কথা বলবে, ভাষণ দিবে, তার জন্য যদি তারা কোনো ভুলও কিছু বলে থাকে, সেটার জন্য তাদেরকে কি করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না। এটাই বেসিক্যালি তাদের প্রিভিলেজ রয়েছে এখানে আর্টিকেল 105 এর মধ্যে। দেন কোশ্চেন নাম্বার 23, মানি বিলস আর ডিফাইন্ড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন। বেসিক্যালি মানি বিল কোন আর্টিকেলের মধ্যে রয়েছে? 110 অর্থাৎ 110 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। এখানে যে মানি বিল সম্পর্কে রয়েছে, এটার থেকে বেশি এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে মানি বিল শুধুমাত্র কোন হাউসেই ইন্ট্রোডিউস করা যেতে পারে। তাহলে সেটা কোন হাউসে? আমাদের যে লোকসভা, না তাই না, যেটা আমাদের লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট, যেটাকে লোকসভা বলে থাকি, সেই হাউসে ইন্ট্রোডিউস করা যেতে পারে। ইন্ট্রোডাকশনের জন্য কি প্রয়োজন? সেটা আমাদের স্পিকার যিনি রয়েছেন, লোকসভার যিনি অধ্যক্ষ স্পিকার, তার রিকমেন্ডেশন প্রয়োজন, তাই না? মানি বিল পাসের ক্ষেত্রে রাজ্যসভার কি কোনো পাওয়ার রয়েছে? না, রাজ্যসভা তেমন কোনো পাওয়ার নেই। রাজ্যসভা যদি সেটাকে অ্যামেন্ড করে তাহলেও সেটা লোকসভা মানতে বাধ্য না। মানি বিলের ক্ষেত্রে কোনো প্রকার জয়েন্ট সিটিং হবে না। এগুলো সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 24, the president's ordinance making power is provided under which article? বেসিক্যালি সো অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আর্টিকেল 123 এর মধ্যে রয়েছে। অর্ডিন্যান্স বেসিক্যালি কি, যে আমাদের পার্লামেন্টে 3টে সেশন হয়ে থাকে, তাই না? এবং আর্টিকেল 85 এর মধ্যে রয়েছে যে দুটো সেশনের মধ্যে সর্বাধিক 6 মাসের গ্যাপ হতে পারে, কিন্তু কনভেনশন অনুযায়ী আমাদের 3টে সেশন হয়ে থাকে, মনসুন সেশন, আমাদের বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন। কিন্তু যখন আমাদের পার্লামেন্ট সেশনে থাকে না, সেই মতো অবস্থায় কোনো যদি আমাদের ল এর প্রয়োজন হয়, তাহলে কি করে, যে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করে, সেটাকে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার বলা হয়। এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? 123। ঠিক একইভাবে গভর্নরের অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, যদি বলি গভর্নরের কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, সেটা 213 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, তাই না? এগুলো জিনিস মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, the advisory jurisdiction of the Supreme Court under which
under which the president may seek its opinion, it's provided under which article। তাহলে অ্যাডভাইসারি যে জুরিসডিকশন সুপ্রিম কোর্টের রয়েছে সেটা আর্টিকেল 143 এর মধ্যে রয়েছে। এই অ্যাডভাইসারি জুরিসডিকশনের মাধ্যমে সুপ্রিম কোর্ট কি করতে পারে, প্রেসিডেন্ট যদি সুপ্রিম কোর্টের কাছ থেকে কোনো অ্যাডভাইস চেয়ে থাকে তাহলে এই আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাডভাইস দিবে। কিন্তু সেখানে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে মিনিমাম কতজন জাজ সেই অ্যাডভাইসটা দিবেন, কলিজিয়াম কত জাজের হবে সেখানে, তাই না, কত জাজের বেঞ্চ হবে, তা 5 জাজেস বেঞ্চ হবে, তাই না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এই যে অ্যাডভাইসটা দেওয়া হবে সেই অ্যাডভাইসটা প্রেসিডেন্ট মানতে কিন্তু বাধ্য না, সেই জিনিসটাও মানতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে প্রেসিডেন্ট যে অ্যাডভাইসটা চাইবে সেই অ্যাডভাইসটাও কিন্তু জাজরা দিতেও বাধ্য না, দিতেও পারে না দিতেও পারে, আর দিলেও সেটা মানতে বাধ্য না। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 26, the original jurisdiction of the Supreme Court in disputes between the center and the state is given under article। তাহলে অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে আমাদের বেসিক্যালি কি রয়েছে, আমাদের সেন্টার স্টেট যদি ডিসপিউট হয়, পাশাপাশি আমাদের স্টেট স্টেট ডিসপিউট হয়, অথবা আমাদের একদিকে সেন্টার আর স্টেট রয়েছে পাশাপাশি যদি আমাদের স্টেটের সাথে ডিসপিউট হয় তাহলে সেটা আমাদের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে চলে আসে। এছাড়া অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা কি আমাদের আর্টিকেল 32, যেখানে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস রয়েছে, যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়ে গেলে ডাইরেক্ট আমরা সুপ্রিম কোর্টে এটার মাধ্যমে কোথায় যেতে পারি, সুপ্রিম কোর্টে। আর একটা আর্টিকেল রয়েছে 226, তার মাধ্যমে আমরা ডাইরেক্ট কোথায় যেতে পারি, হাইকোর্টে। সুপ্রিম কোর্ট কি করে, 5 প্রকার রিট জারি করে, হাইকোর্টও 5 প্রকার রিট জারি করতে পারে। এই 5 প্রকার রিট ছাড়াও হাইকোর্ট আরো অনেক কিছু রিট জারি করতে পারে, তাহলে হাইকোর্টের রিট মেকিং পাওয়ার সুপ্রিম কোর্টের থেকে বেশি, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, এখানে কি রয়েছে, যে as per the current sanction strength after the 2019 amendment, how many judges include in the chief justice, including the chief justice, can the supreme have। অর্থাৎ বেসিক্যালি কোশ্চেন বলেছে যে ইনক্লুডিং চিফ জাস্টিস কে নিয়ে আমাদের বর্তমানে কতজন জাজ রয়েছে, সর্বাধিক স্ট্রেন্থ কত আমাদের সুপ্রিম কোর্টের জাজদের, তাহলে কি আমাদের 34, উইথ ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজিআই কে নিয়ে কিন্তু 34, কিন্তু সিজিআই কে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 33, তাই না। নেক্সট কোশ্চেন নাম্বার 29, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা। এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন হয়ে গেল, স্ট্যাটিক জিকের, তাই না। তাহলে কি আমাদের জিভি মাভালাঙ্কার, বর্তমানে আমাদের কি স্পিকার রয়েছেন ওম বিড়লা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 30, which was the first bill to be passed in a joint sitting of both the houses of the parliament। বেসিক্যালি যখন অর্ডিনারি বিল, আমাদের অর্ডিনারি বিলের ক্ষেত্রে আমরা জয়েন্ট সিটিং এ বসতে পারি। জয়েন্ট সিটিং কি, যে মতো অবস্থায় কোনো একটা হাউস কোনো বিল পাস করলো, অর্থাৎ ধরে নিলাম এক্সাম্পল অনুযায়ী যে লোকসভা কোনো একটা বিল পাস করলো কিন্তু রাজ্যসভা সেই বিলটাকে রোধ করে দিল, পাস করলো না, তাহলে এই ক্ষেত্রে ডেডলকের মতো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, এবং ডেডলক সিচুয়েশনে প্রেসিডেন্ট আমাদের কি করতে পারে, জয়েন্ট সিটিং কল করতে পারে। এবং জয়েন্ট সিটিং এ প্রেসাইড কি করে আমাদের, যিনি স্পিকার অফ দ্য লোকসভা, স্পিকার অফ লোকসভা যদি প্রেজেন্ট না থাকে তাহলে আমাদের ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা, ডেপুটি স্পিকার অফ লোকসভাও যদি আমাদের প্রেজেন্ট না থাকে তাহলে কে প্রিসাইড করবেন হাউসটা, আমাদের রাজ্যসভার যিনি ডেপুটি চেয়ারম্যান রয়েছেন, সেটা মাথায় রাখবে, রাজ্যসভা চেয়ারম্যান না, থার্ড পজিশনে আসবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। ওকে, তাহলে এই যে ফার্স্ট বিলটা যেটা জয়েন্ট সিটিং, যেটার জন্য জয়েন্ট সিটিং করা হয়েছিল সেটা বেসিক্যালি ডাউরি প্রহিবিশন বিল ছিল 1961 এ, সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 31, এখান থেকে স্টার্ট হচ্ছে তোমাদের বেশ কিছু লিগ্যাল টার্ম। সো এখানে তোমরা লিগ্যাল টার্ম গুলো দেখে নাও, অ্যান্সার অলরেডি দেওয়া রয়েছে, সেখানে তোমরা বেসিক্যালি করে নাও, এখানে এক্সপ্লেইন করার মতো তেমন কিছুই নেই। ওকে, সো তোমরা দেখে নাও, অ্যান্সার দেওয়া রয়েছে, এগুলো লিগ্যাল টার্ম তোমাদের লিগ্যাল টপিক থেকে চলে আসে, সেই টার্ম গুলো তোমরা দেখে নেবে, এক্সাম পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট। দেন এখানে একটা পলিটি কোশ্চেন রয়েছে, যে হুইচ রিট ইজ ইস্যুড বাই দ্য কোর্ট ইন এ পাবলিক অফিসিয়াল ডাইরেকশন দেম টু পারফর্ম আ পাবলিক ডিউটি দে হ্যাভ ফেল টু পারফর্ম। মানে বেসিক্যালি কোনো একটা পাবলিক অফিসিয়ালস যদি তার ডিউটি পালন করতে অক্ষম হয় বা না করে তাহলে সেক্ষেত্রে কোর্টটাকে কি ডাইরেকশন দেবে, সেটা কি, সেটা হচ্ছে ম্যান্ডামাস। ঠিক একইভাবে আমাদের যে 32 আর্টিকেল 32 এর মধ্যে 5 প্রকার রিট রয়েছে, সেগুলো কি কি, হ্যাভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিওরারি, কিউ ওয়ারেন্ট অফ প্রহিবিশন, এই 5 প্রকার রিটের মিনিং কি এবং কোন ক্ষেত্রে কোন রিটটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, আর প্রত্যেকটার মিনিং কিন্তু জানতে হবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 38, এখানে পিআইএল সম্পর্ক রয়েছে, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ক্যান বি ফাইলড ডাইরেক্টলি ইন দ্য সুপ্রিম কোর্ট আন্ডার হুইচ আর্টিকেল। তাহলে পিআইএল বেসিক্যালি আর্টিকেল 32 অনুযায়ী কিন্তু ফাইল করা যায় সুপ্রিম কোর্টে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 39, দ্য টার্ম বেল। বেল আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি যে এই ব্যক্তিকে বেল প্রোভাইড করা হয়েছে, একে বেল প্রোভাইড করা হয় না, তাই না।
আর অনেক সময় জাজরা বা অনেকেই বলে থাকে বেল ইজ এ রাইট, তাই না? এই যে আর জেল ইজ এক্সেপশন, এই জিনিসটাও কিন্তু আমরা অনেকেই হয়তো নিউজে শুনে এসেছি। তাহলে বেল মিনিংটা কি রেফার করে? যে টেম্পোরারি রিলিজ অফ অ্যান অ্যাকিউজড পেন্ডিং ট্রায়াল, যে কারো একজনের যে ট্রায়াল সেটা পেন্ডিং রয়েছে সে মতো অবস্থায় তাকে আহ, মানে অর্থাৎ জেলে প্রোভাইড না করে তাকে বেল প্রোভাইড করা। ঠিক আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন একটা প্রোভাইড করছি, সেটা হলো বেসিক্যালি যে হু ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের ফাদার কে? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা যদি নাও জানো তাহলে গুগল করবে এবং কমেন্টে অবশ্যই আনসার দেবে। যদি দেখি যে হ্যাঁ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ দ্য স্টুডেন্ট কমেন্টেড, যদি পর্যাপ্ত সংখ্যক স্টুডেন্ট বা তোমরাই যারা ভিডিওটা দেখছো তারা যদি কমেন্ট করো, তাহলেই আমি বুঝতে পারবো যে না তোমরা এই ধরনের ক্লাস পেতে ইন্টারেস্টেড, কোয়ালিটির পুরো ক্লাস তোমাদের প্রয়োজন, বা অন্যান্য সাবজেক্টের এই ধরনের রিভিশন ক্লাস ইউটিউবে ফ্রি প্রয়োজন। তাহলেই কিন্তু আমরা নেক্সট ফার্দার আরো ক্লাস প্রোভাইড করব, যদি এই কমেন্টটা তোমরা করো। এবং যদি কমেন্ট তোমরা ঠিকঠাক ভাবে করো তাহলে এটাই আমি বুঝতে পারবো যে না তোমাদের ক্লাস প্রয়োজন। এবং পলিটির আমি একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, যেখানে পলিটির স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সমস্ত টপিক আরেকবার ইউটিউবে তোমাদের আমি প্রোভাইড করবো ফ্রিতে এবং কম্বাইন্ড ফর্মে, যেটা এক্সামের জন্য রিভিশনের জন্য খুব বেশি হেল্পফুল হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি সেশনটা তোমাদের জন্য হেল্পফুল হলো। আর যেগুলো আমি বললাম অ্যান্সার, কেমন লাগলো না লাগলো, কোথাও কোনো ডাউট যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, না হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই বাই।